গল্পটা বোধহয় আগেও আমার চ্যানেলে বলেছি। এক রিক্সাওয়ালা প্রত্যেক সময় তার স্ত্রী, আচ্ছা ঠিক আছে গল্পটা পরে বলি। গল্পটা যেহেতু আগে বলেছি পরে বললে অসুবিধা নাই। আমরা অন্য প্রসঙ্গে যাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর ম্যাট, বিশিষ্ট মজলুম জাতীয় আইকন শহীদ হাদি শাহ মায়ের বোন মাসুমা হাদি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যেহেতু রয়ের প্রধান এখানে বাংলাদেশে বেড়াতে এসেছেন পরাগ জৈন, তাকে উনি বলেছেন মেঘ না চাইতে বৃষ্টি, ও এসে ধরা দিয়েছে, ওকে ধরে এখন তাকে শাহিন গেটির পুল আর গেটি ধরে ফেল, এই টাইপের একটা ব্যাপার। এবং ওরে ধরে এখন জিজ্ঞাসাবাদ করতে হবে এবং জানতে হবে যে শহীদ হাদি শাহ মায়ের যে হত্যাকারীরা আছে ওরা কোথায় আছে, কেন আছে, কিভাবে গেল, পালিয়ে গেল, এইসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য রয়ের প্রধানকে বাংলাদেশে ধরে ফেলতে হবে। ডিজিএফআই এর আমন্ত্রণে রয়ের প্রধান বাংলাদেশে এসেছেন 4 সদস্যের একটা প্রতিনিধি দল নিয়ে, খুব সংক্ষিপ্ত একটা সফর করে গেলেন। এবং এই সময় মাসুমা হাদির আবদার এবং যে একে ধরে ফেলতে হবে, ধরে কিলিয়ে কাঁঠাল ভর্তা করে এইসব খোঁজখবর নিতে হবে। তো ওই ফেসবুক পোস্টের নিচে একজন গিয়ে আবার দেখলাম কমেন্ট করেছেন যে এরা কি খায়, এরা শুকনা ভিজা তিতা মিঠা কিছুই কি ছাড়ে না। শুনতে হাসির কথা মনে হলো, আমার কাছে মনে হয় না যে এরা কিছু একটা খেয়ে এইসব বলে। এটা হচ্ছে আমাদের এই লেভেলের, এই যুগের, এই কালের একটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডে এরা বিশ্বাস করে যে রয়ের প্রধানকে বাংলাদেশে সরকারি সফরে বেড়াতে আসলে তাকে ধরে ফেলা যায় এবং ধরে ফেলে একে মব করে জিজ্ঞাসাবাদ করা যায়। এটা যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড, সেই সময় এসে তারেক রহমান একটা বিপদে পড়ে গেছেন, কারণ এরাই হচ্ছে তার সমর্থক বেজ, এরাই হচ্ছে তার যাদের বল ভরসায় উনি ক্ষমতায় আছেন বা যাদের সমর্থনে তিনি আছেন। এই যে উগ্র ভারত বিদ্বেষের নামে একটা কাল্পনিক শক্তির মাধ্যমে তিনি আছেন, এদেরকে আবার ওনাকে খুশি করে রাখতে হয়। এবং এই খুশি করে রাখার কারণেই এখন আমি আবার ওই গল্পে চলে যাই। একজন রিক্সাওয়ালা প্রতিদিন এসে তার বউকে মারে, মানে সারাদিন পরিশ্রম করে এসে বউকে অনেক কিলায়। তো একদিন এসে তার বউকে মারতেছে না, তো বউ ঘোরাঘুরি করছে এদিকে ওইদিকে। সাধারণত প্রতিদিন এসে বউকে মারে, বউ মারার পর কিছুক্ষণ কান্নাকাটি করে, তারপর রিক্সাওয়ালা ভাত টাত খেয়ে তারপর আবার বেরিয়ে যায়। তো এখন তো কিছু হয় না, তো রিক্সাওয়ালা খুব অবাক হয়ে বললো, কিরে কি ঘটনা, খালি ঘোরাঘুরি করস? তো বউ মানে ছ্যাং করে বলতেছে, মারলে মাইরা দাও, গোসল করতে যাব। মানে বউ ওয়েট করতেছে, মায়ের খাবে, মায়ের খায় কান্নাকাটি করে তারপরে গোসল করতে যাবে। তো এই গোটা জাতি এখন তারেক রহমানের প্রতি বসে আছে যে গেলে যা, না গেলে না, ভাই একটা কিছু বল। ভারতে তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না, এই উত্তেজনায় বিগত কয়েকদিন ধরে ঘুম নেই। প্রত্যেকে এটা নিয়ে অনেক গবেষণা করছেন, চিন্তা ভাবনা করছেন, কিন্তু তারেক রহমান যাবেন কি যাবেন না কিছুই বলেন না। একটা কিছু কো গোলাপি, একটা কিছু কো। তারেক রহমান যেহেতু কিছুই বলেন না, আমি দেখলাম যে আর আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব না। বাকি আমাদের সব কলিগ কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে দিনের পর দিন ভিডিও বানিয়ে যাচ্ছেন। এখন আমার উচিত হচ্ছে একটা ভিডিও বানিয়ে তারেক রহমানকে একটু পরামর্শ দেওয়া, বুদ্ধি পরামর্শ দেওয়া। তারেক রহমানের ভারতে যাওয়ার 2টো নিমন্ত্রণ আছে। একটা হচ্ছে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হয়। ফেব্রুয়ারির 16 তারিখে ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সস্ত্রী সকন্যা সহ মানে সপরিবারে ভারতের অফিসিয়াল সফরের জন্য নিমন্ত্রণ জানিয়েছে। দ্বিতীয় আমন্ত্রণ যেটা নিয়ে এখন খুব বেশি কথা হচ্ছে, যেটা হচ্ছে যে ব্রিক্সের সম্মেলনে বিমস্টেকের সভাপতি হিসাবে তারেক রহমানকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছে। এবং সেই দাওয়াতপত্রে আবার তার নামের আগে প্রধানমন্ত্রী লেখা হয় না, এটা নিয়ে আমাদের মধ্যে একটু রাগ গোসা আছে। বাট ভারত সহজ ভাষায় বললে এক ধরনের ফাজলামো করেছে এবং তারা বলতে চাচ্ছে যে আমরা তো তাকে প্রধানমন্ত্রী হিসাবে আগেই দাওয়াত দিয়ে দিয়েছি, এটা প্রধানমন্ত্রীর দাওয়াত না, এটা হচ্ছে বিমস্টেকের দাওয়াত। বিমস্টেক হচ্ছে গিয়ে আমাদের একটা আঞ্চলিক সংস্থা যেটার মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ছাড়া বাকি বেশ কিছু আছে এখানের মধ্যে। এটাকে বলে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা দেখে দেখে পড়তে হবে ভাই, এত লম্বা জিনিস আমি বলতে পারবো না। এটা মেম্বার হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। পেয়ারা পাকিস্তান নাই, দুঃখের বিষয়। যাই হোক, যেটা আর ব্রিক্সটা হচ্ছে গিয়ে একটা বড় মাস্তান সংগঠন তারা চেষ্টা করছে বানানোর, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর ইনফ্লুয়েন্সের বাইরে গিয়ে একটা জিনিস বানাতে চাচ্ছে। এটার মূল উদ্যোক্তা হচ্ছে ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, রাশিয়া, আমরা সাউথ আফ্রিকা। আমরা সিরিয়ালি বলি ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা।
তো তারা যখন ঘুরে ঘুরে সম্মেলন করে, আমরা ব্রিক্সে ঢোকার চেষ্টা করেছিলাম যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তারা ওইটা নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছিল, আশা ভরসা ছিল। তো সেটার যখন সম্মেলন হয় আশেপাশের নেতাদেরকে তারা দাওয়াত দেন এবং বিমস্টেকের সভাপতি হিসাবে তারেক রহমানকে দাওয়াত দিয়েছে। এখন উনি যাবেন কি যাবে না এটা নিয়ে অনেক ধরনের টেনশন আছে। আমার পরামর্শ হচ্ছে তারেক রহমানের প্রতি, আপনি এটাতে যাবেন না। কেন এটাতে যাবেন না? প্রথম কথা হচ্ছে মাসুমা হাদি মার্কা আপনার যেসব লোকজন আছে যারা সব সময় মনে করে যে সব কিছু নিয়ে মব করা যায়, মব যাদের জীবন যৌবন পরিকল্পনা, এরা একটা বিরাট উৎসাহ উদ্দীপনা আছে। এই যে আপনি ভারতীয় অ্যাম্বাসেডারকে পাশে না বসিয়ে বামে বসিয়েছেন, তো আমরা খুবই উদ্দীপ্ত হয়েছি, খুবই খুশি হয়েছি। উনি 2 হাতে আপনার হাত চেপে ধরেছে, আপনি 1 হাতে ধরেছেন। ফেসবুকে এইসব সিজনাল দেহভঙ্গি ভাষা বিশারদ তৈরি হয় এইসব ক্রাইসিসে। এই হাত হ্যান্ডশেক দিয়ে কি বোঝানো হলো, আঙ্গুল বাঁকা করলে কি হয়, সোজা করলে কি হয়, যিনি করেন এবং যিনি করেন না এর বাইরে বাকি সবাই এখন চ্যাট জিপিটি তৈরি হয়েছে। চ্যাট জিপিটি দিয়ে আমরা এগুলো অনেক গবেষণা করে বলতে পারি। তো এখন আপনি একটা আপার হ্যান্ডে আছেন, কিন্তু সেই আপার হ্যান্ড নিয়ে আপনি যদি ওইখানে যান, মুশকিলটা কোথায়? এখানে অনেক বড় বড় নেতা থাকবেন। এই দাওয়াতটাকে আমি এইভাবে দেখি, দুটো দাওয়াত। ধরেন আমার একজন প্রতিবেশী আমাকে একটা দাওয়াত দেয়, তার সাথে আমার ধরেন কিছু ইস্যু আছে, সীমানা নিয়ে ইস্যু আছে, পানি নিয়ে ইস্যু আছে, বিভিন্ন জিনিস, আমার বাসার ছাদের পানি তার উপরে পড়ে বা তার তামার উপরে পড়ে, শব্দ হয়, নোংরা পড়ে, এইসব নিয়ে। তো ও বললো যে ভাই একদিন আসেন, একটু চা খাই, একসাথে বসে চা খাই, একদিন আমার বাসায় আস। এটা হচ্ছে দ্বিপক্ষীয় একটা বৈঠকের সুযোগ তৈরি হয়। আর আরেকটা হচ্ছে তার বাসায় অনেক লোকজন আসবে, ধরেন তার বোনের পান চিনি, সে আমার দেখে বললো আরিফ ভাই শুক্রবারে আমার বাসায় বোনের পান চিনি, আপনিও চলে আইসেন। এটা হচ্ছে ভিন্ন দাওয়াত। ওইখানে আমি আসলে একজন পর্যবেক্ষক হিসেবে যাচ্ছি, আমার কোনো কাজ নাই। ওই পানচিনির অনুষ্ঠানে গিয়ে বরপক্ষ কনে পক্ষ কথাবার্তা বলছে, ওই সময় আমি যদি বলি যে ভাই আমার পানিটা কি করলেন, পানি কি করলেন, তাহলে গৃহকর্তা বল ভাই এসব নিয়ে পরে আলাপ করেন, দেখেন না মেহমান নিয়ে বিজি আছে। সো ব্রিক্সে যদি তারেক রহমান যান তার একই অবস্থা হবে। তিনি ওইখানে অন্যান্য বড় বড় মেহমানদের চাপে পড়ে আমরা দ্বিপক্ষীয় কথাবার্তা তাদের সাথে, ভারতের সাথে আমাদের বলতে হবে, এগুলো বলার সুযোগ আমরা পাবো না। কিন্তু তারেক রহমান যদি একেবারেই ভারতে না যেতে চান বা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জায়গাটা তৈরি করতে না চান, এটা যদিও আমাদের ব্রেইনলেস ক্রিয়েচার যে সমর্থকরা আছে তাদেরকে অনেক বেশি উৎসাহিত উদ্দীপনা করবে। আমাদের মতো যাদের, আমাদের একটা সুবিধা হচ্ছে কি আমাদের ব্রেন নেই, ব্রেন ক্যান্সারের কোনো ভয়ও নাই। তো এই ধরনের লোকজন খুব খুশি হবে যে আমরা হ্যান্ড জেস্টার দেখিয়েছি, এটা দেখিয়েছি, ওটা দেখিয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে ভারত এবং বাংলাদেশকে সমমর্যাদার ভিত্তিতে কিছু কিছু জিনিস খুব দ্রুতই সমাধান করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ধরেন গঙ্গা পানি চুক্তি, যেটা এই বছর শেষ হয়ে যাচ্ছে। 30 বছর মেয়াদী এই চুক্তিটা শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর প্রথম মেয়াদে করেছিলেন, যার কারণে অবশ্যই ভারত আমাদের সাথে অনেকগুলো অভিন্ন নদীতে পানি নিয়ে সবসময় ফাতরামি করে। ফাতরামি শব্দটা ভদ্রভাবে যদি বলি, কিন্তু গঙ্গাতের মাধ্যমে, এই চুক্তির মাধ্যমে আমরা কিছু কিছু পানি পাচ্ছিলাম। এটা এখন কি হবে? 30 বছর শেষ হয়, কারণ এটার সাথে আমাদের কৃষি নির্ভর দেশের কৃষি, নদী প্রবাহ, অনেকগুলো ইস্যু আছে, এটা একটা সলভ করতে হবে। অন্যান্য জায়গায় আপনি ধরেন এখন যে কাঁচামরিচের যে দাম, কাঁচামরিচটাও তো আমাদেরকে ভারত থেকে আনতে হয়। এবং এর আগে যেটা ছিল ডক্টর ইউনূসের উম্মাদ সরকারের সময় আমরা অনেক এই যেমন জোশালো কথাবার্তা প্রকাশ্যে শুনেছি, কিন্তু আপনারা জানেন যে ওই সময় আমরা প্রথম আবিষ্কার করলাম ভারতে বেশ কিছু পোর্ট দিয়ে বাংলাদেশের এক্সপোর্ট প্রোডাক্ট যায়, এবং সেগুলো ওই সময় যেতে না পারার কারণে, যেহেতু সম্পর্কটা বেশি তিক্ত হয়ে গিয়েছিল, এর একটা খুব খারাপ প্রভাব কিন্তু বাংলাদেশের এক্সপোর্টে পড়েছে। কিভাবে পড়েছে? আপনারা যারা দেশে আছেন, আপনারা গার্মেন্টস সেক্টরে যারা কাজ করেন, আপনাদের ভাই বন্ধু কলিগ আত্মীয় স্বজন, তাদেরকে একটু জিজ্ঞেস করলে দেখবেন যে বাংলাদেশে এখন অর্ডারের কি অবস্থা, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের কি অবস্থা। এটা ওইটাই যে একমাত্র কারণ তা না, কিন্তু ওইটা একটা বিরাট কারণ ছিল বা একটা কুপ্রভাব এখানে আছে। সো ইকোনমিক কারণে ভারতের সাথে আমাদের একটা বিরাট সম্পর্ক রাখতে হবে। আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটা, এটার যে টাকা পয়সা এখন রাশিয়াকে ফেরত দিতে হবে, সেটা 2028 সাল থেকে তাদেরকে ফেরত দিতে হবে। এই $11 বিলিয়ন যে ঋণ চুক্তি আছে, এই টাকাটা রাশিয়া এখন বলছে যে তারা ভারতীয় রুপিতে নিতে চায়। যেহেতু তাদের সাথে তারা US ডলার ব্যবহার করতে পারছে না, তাদের বড় ব্যাংকগুলো বিভিন্ন ধরনের স্যাংশন আছে, আমেরিকার সাথে তিক্ততা আছে, তারা এখন এটাকে চাচ্ছে ভারতীয় রুপিতে নিতে। এর মানে হচ্ছে এটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এটা আসলে পুরোটাই ভারতের লাভ। কারণ হচ্ছে কিভাবে লাভ? আমরা রুপি কিনে দিতে হবে, কারণ বাংলাদেশের সাথে ভারতের ট্রেড ডেফিসিটটা হচ্ছে 10:1, মানে আমরা 10 টাকার জিনিস কিনলে 1 টাকার জিনিস বিক্রি করতে পারি। সো বাকি 9 টাকা ভারত আপার হ্যান্ডে আছে, এবং যেহেতু আপার হ্যান্ডে আছে আমাদের কাছে এনাফ, আমরা যে রুপি টু রুপি ব্যবসা করবো সেটা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের US ডলার দিয়ে রুপি কিনতে হবে, এবং সেই রুপি রাশিয়া নিয়ে যাবে। রাশিয়ার যেটা
ভারতের যেটা লাভ হচ্ছে যে রাশিয়া এখন ওই রুপি তো আর রাশিয়া কাজ করতে পারবে না, তাদের ভারত থেকে ওই পরিমাণ টাকার পণ্য এবং অন্যান্য জিনিস কিনতে হবে বা তাদেরকে ওইখানে একটা অ্যাডজাস্ট করতে হবে। এটা রাশিয়া এবং ভারতের মুশকিল। কিন্তু বাংলাদেশের মুশকিল হচ্ছে যদি ডলারের দাম ওঠানামার সাথে রুপির দাম ওঠানামার করার একটা ব্যবস্থার মধ্যে ফেলে দেয় ভারত আমাদেরকে, তাহলে কিন্তু আমাদের এই রূপপুর যে টাকা আমরা ফেরত দেবো এখানের মধ্যে বাংলাদেশ লস করবে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ফিক্স করে ফেলতে হবে। ডলার রেট কি হবে, কতটুকু টাকা দিব যদি আমরা ভারতীয় রুপিতে দিতে চাই। বাংলাদেশ এখনো কনফার্ম করে নাই, বাট আমার কাছে মনে হয় যে খুব বেশি অপশন আমাদের নাই। আমরা অনেকগুলো অপশন এর আগে এক্সপ্লোর করেছি, খুব একটা সুবিধা নেই। সো এই বড় বড় ইস্যুগুলো আছে, মানে রাজনীতির ইস্যুতে আছে যে শেখ হাসিনা ওইখানে আছেন। এখন আপনি ওইটা হয়তো বলে কিছু ভিউ কামানো যায় বা কিছু লাইক কামানো যায়, কিছু হাততালি কামানো যায়, যে আমরা যদি বলি মাসুমা হাদি মার্কা, মানে ব্রেনলেস ক্রিয়েচার বলবো না, মানে যাদের ছোটবেলা বিভিন্ন কারণে আয়োডিন ঘাটতি হয়েছে, তারা যদি বলেন যে তারেক রহমান ওইখানে যায় না, আপনি গেলে আপনারা আটকায় শেখ হাসিনার প্রধানমন্ত্রী করে পাঠায় দিব, আপনারা ওইখানের মধ্যে আটকায় ফেলে দেবে, এই ধরনের বুদ্ধি তারেক রহমানকে দিতে পারে। কারণ তারেক রহমানের আশেপাশে আমি যাদেরকে দেখি তাদের অনেকের বুদ্ধির লেভেল আসলে ওই লেভেলে। তো এইসব কারণে এবং তার এই অন্ধ সমর্থকদের সব কে তিনি খুশি করার জন্য একেবারে যদি ভারতের সাথে খুব বেশি সম্পর্ক ছেদের জায়গায় যান, সেটা মনে হয় বাংলাদেশের জন্য খুব একটা সুবিধাজনক হবে না। এবং এটা যে সুবিধাজনক হবে না, বিশ্বের জ্ঞানকুল শিরোমণি আমাদের সাবেক নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বুঝেছিলেন। আপনারা দেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা ওনার যে এনেছিলেন, উনি সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন যে ডক্টর ইউনূস ওনাকে বলছিল যে দাওয়াত দেখ না দেখ একটু অন্য রাস্তায় যাওয়ার সময় একটু দিল্লি নেমে যাওয়া যায় না। মানে ওই প্যারেশানিটা ডক্টর ইউনূস, যিনি গর্বের সাথে বলতেন আমরা পৃথিবীর কোথাও যাব না, পৃথিবী আমাদের কাছে আসবে, তিনিও টের পেয়েছিলেন। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা বেশ নাজুক। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা সমমর্যাদার ভিত্তিতে হতে হবে, কিন্তু সমশত্রুতার মাধ্যমে হবে না। বেশ কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো বাংলাদেশের পক্ষ থেকে ইমিডিয়েট সলভ করা প্রয়োজন, এবং এগুলো সলভ করার জন্য তারেক রহমান যদি ভারতে যান, এই বিমস্টেক ব্রিক্স এইসব ইস্যুতে নয়, সম্পূর্ণ আলাদাভাবে পরবর্তীতে বা আগে প্রধানমন্ত্রী হিসাবে যদি যান, তাহলে সেটা ওনার জন্য, ওনার সরকারের জন্য, সকলের জন্য ভালো হবে। কারণ বাংলাদেশের ইকোনমি এখন ধুঁকছে, বিদ্যুতের যে অবস্থা, গ্যাসের যে অবস্থা, পাইপলাইন দিয়ে আমরা আগে শুনতাম শেখ হাসিনা সব গ্যাস পাঠায় দেয়, এখন শুনি না পাইপলাইন দিয়ে শেখ হাসিনা পাইপলাইন বানাইছিল ডিজেল আনার জন্য, এবং সেই ডিজেল পাওয়ার জন্য আমাদের যে অবস্থা, এই জিনিসগুলো যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে বাংলাদেশের বিনিয়োগ সেক্টরের ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, আমাদের পাওয়ার সেক্টরের ক্ষতি হবে, এবং এই যতগুলো ক্ষতি হবে সেই ক্ষতি শুধুমাত্র রাজুতে আয় বলে আর কি যেন আমাদের হাদিস শাহমা গালি দিয়ে সমাধান করা যাবে না। মানে উগ্র সমর্থক গোষ্ঠীকে এটা দিয়ে হয়তো একদিন দুই দিন স্লোগান দিয়ে রেডি করে রাখা যাবে, কিন্তু পেটে ভাত না থাকলে, এর আগে আমরা দেখেছি 1 2 3 4 তারেক রহমানের কি মার বলে এরা স্লোগান দিয়েছে, এই স্লোগানটা ঘুরে ফিরে টিনের চালে কাউয়া তারেক রহমানকে সেখানে পাঠিয়ে দেবে এরা খুব দ্রুতই।